ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। দ্বিতীয় সেমিস্টার ইউনিট 2 নীতিবিদ্যা থেকে 6টি প্রশ্ন উত্তরের ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে। আজকে এই ক্লাসে আমি নীতিবিদ্যা থেকেই 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসের পিডিএফ তার সঙ্গে দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায়ের পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে টার্গেট দ্বিতীয় সেমিস্টার ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফস এর একটি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে জয়েন হতে পারো। সেখানে জয়েন হলেই তোমরা এই দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায়ের ফ্রি পিডিএফস নোটস পেয়ে যাবে। এই ক্লাসের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেই গ্রুপে জয়েন হতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ঋত বলতে কি বোঝায়? বৈদিক যুগে এক অলঙ্ঘনীয় শক্তির প্রতি, কখনো জড় শক্তির প্রতি, আবার কখনো জড় এবং চেতন শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে। ঋক সংহিতায় এই শক্তিকেই ঋত বলা হয়েছে। তাহলে ঋত বলতে কিন্তু এক অলঙ্ঘনীয় শক্তির কথাই বলা হচ্ছে। এখানে মনে রাখবে, ঋগ্বেদে ঋতকে ধর্ম বলা হয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, শাস্ত্রকার মনুর মতে ধর্ম কত প্রকার ও কি কি? শাস্ত্রকার মনু ধর্মকে দুটি শ্রেণীতে বিভক্ত করেন। একটা হচ্ছে সাধারণ ধর্ম আর একটা হচ্ছে বিশেষ ধর্ম। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম কাকে বলে? সমাজে সাধারণ বা সার্বিকভাবে পালনীয় ধর্মকেই সাধারণ ধর্ম বলা হয়। সাধারণ ধর্ম হলো বর্ণ ও আশ্রম নির্বিশেষে সব মানুষের আবশ্যিক ধর্ম। সহজ কথায়, মানুষ হিসেবে মানুষের যা কর্তব্য তাই হলো সাধারণ বা সামান্য ধর্ম। তাহলে একজন মানুষের যা কর্তব্য সেই কর্তব্যকেই বলা হচ্ছে সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, বিশেষ ধর্ম কাকে বলে? বর্ণ ও আশ্রম অনুসারে মানুষের যে কর্তব্য কর্ম সেটাই হলো বিশেষ ধর্ম। বিশেষ ধর্ম সব মানুষের জন্য নির্ধারিত সাধারণ ধর্ম বা কর্তব্য কর্ম নয়। তাহলে দেখো, একজন মানুষের যা কর্তব্য সেটাই হচ্ছে সাধারণ ধর্ম, কিন্তু বর্ণ এবং আশ্রম অনুসারে, বর্ণ বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 প্রকার বর্ণের মানুষের জন্য যে আলাদা আলাদা কর্ম রয়েছে সেই আলাদা আলাদা কর্মকেই বলা হচ্ছে বিশেষ ধর্ম। ঠিক একইভাবে আশ্রম অনুসারে, আশ্রম বলতে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4 ধরনের মানুষের যে কর্তব্য সেই কর্তব্যকেই বলা হচ্ছে বিশেষ ধর্ম। এখানে একটা জিনিস মনে রাখবে, বিশেষ ধর্মকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বর্ণ ধর্ম আর একটা হচ্ছে আশ্রম ধর্ম। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বর্ণ ধর্ম কাকে বলে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণ অনুসারে সমাজস্থ ব্যক্তির কর্তব্য কর্মই হলো বর্ণ ধর্ম। তাহলে ব্রাহ্মণের যা কর্তব্য, ক্ষত্রিয়ের যা কর্তব্য, বৈশ্যের যা কর্তব্য এবং শূদ্রের যা কর্তব্য, এই আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বর্ণের যে কর্তব্য সেই কর্তব্যকেই বলা হচ্ছে কি বর্ণ ধর্ম। নেক্সট কোশ্চেন কি রয়েছে, আশ্রম ধর্ম কাকে বলে? বৈদিক শাস্ত্রে মানুষের জীবনকে 4টি পর্ব বা পর্যায়ে ভাগ করা হয়েছে। এই 4টি পর্ব হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এগুলোকে বলা হয় চতুরাশ্রম। তাহলে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসকে একত্রে বলা হচ্ছে কি চতুরাশ্রম। কাজেই বিভিন্ন আশ্রমের পালনীয় কর্তব্যসমূহকে বলা হয় আশ্রম ধর্ম। তাহলে এই যে মানুষের জীবনকে 4টি পর্বে ভাগ করা হয়েছে, এই 4টি পর্বের আলাদা আলাদা কর্তব্য রয়েছে। এই আলাদা আলাদা কর্তব্যকে বলা হচ্ছে কি আশ্রম ধর্ম। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, স্বধর্ম কাকে বলে? অবস্থানভেদে ও পরিস্থিতির উপর নির্ভর করে ব্যক্তিকে সাধারণ ধর্ম ও বর্ণাশ্রম ধর্মের মধ্যে সময় উপযোগী যে কর্তব্য কর্ম নির্ধারণ করতে হয় তাকে স্বধর্ম বলে। তাহলে অবস্থানভেদে এবং পরিস্থিতির উপর নির্ভর করে যখন একজন ব্যক্তি তার কর্তব্য পালন করে তখন সেই কর্তব্য পালনকেই বলা হচ্ছে কি স্বধর্ম।
নেক্সট কোশ্চেন, পরধর্ম কাকে বলে? বর্ণাশ্রম অনুযায়ী ব্যক্তি মানুষ নিজ নিজ ধর্ম বা কর্তব্য পালন না করে যদি অন্য বর্ণের জন্য নির্ধারিত কর্ম করে তাহলে ব্যক্তিটির দ্বারা কৃতকর্ম বা কর্তব্য কর্ম হলো পরধর্ম। তাহলে একজন ব্যক্তির যা কাজ সেই কাজটা না করে অন্য ব্যক্তির যা কাজ সেই কাজ যখন অন্য কোনো ব্যক্তি করে তখন কিন্তু সেই কর্মকেই বলা হচ্ছে কি পরধর্ম। ধরো ব্রাহ্মণের যা কাজ, তাহলে ব্রাহ্মণের কাজ পূজা অর্চনা করা, তাহলে ব্রাহ্মণ যদি পূজা অর্চনা না করে অন্য বর্ণের যে কাজ রয়েছে সেই বর্ণের কাজ যদি ব্রাহ্মণ করে তাহলে কিন্তু তখন সেটা হবে কি পরধর্ম। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কর্মের ফল ভোগকে কেন্দ্র করে ভারতীয় দর্শনে কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনারব্ধ কর্ম আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্ম। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, অনারব্ধ কর্ম কাকে বলে? পূর্বজীবন ও বর্তমান জীবনের কৃত যেসব কর্মের ফলভোগ এখনও শুরু হয়নি তাকে অনারব্ধ কর্ম বলে। তাহলে পূর্বজীবনে এবং বর্তমান জীবনে যেসব কর্ম করা হয়েছে কিন্তু যাদের ফলভোগ এখনও শুরু হয়নি সেই সমস্ত কর্মকেই বলা হচ্ছে কি অনারব্ধ কর্ম। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্ম কাকে বলে? পূর্বজীবন ও বর্তমান জীবনের যেসব কৃতকর্মের ফলভোগ শুরু হয়েছে তাদের বলা হয় প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্ম। তাহলে পূর্বজীবনে কিংবা বর্তমান জীবনে যেসব কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে সেই সমস্ত কর্মকেই বলা হচ্ছে কি আরব্ধ কর্ম। তাহলে কি হলো, অনারব্ধ কর্মে ফলভোগ শুরু হয়নি আর প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্মে কিন্তু ফলভোগ শুরু হয়েছে। অর্থাৎ ফলভোগ যখনই শুরু হয়ে যাচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে প্রারব্ধ কর্ম, আর ফলভোগ যতক্ষণ পর্যন্ত না শুরু হচ্ছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি অনারব্ধ কর্ম। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, অনারব্ধ কর্ম কত প্রকার ও কী কী? অনারব্ধ কর্ম দুই প্রকার, প্রাক্তন বা সঞ্চিত কর্ম, ক্রিয়মান বা সঞ্চয়মান বা সঞ্চয়মান কর্ম। তাহলে অনারব্ধ কর্মকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটাকে বলা হচ্ছে প্রাক্তন বা সঞ্চিত কর্ম আর একটাকে বলা হচ্ছে ক্রিয়মান বা সঞ্চয়মান বা সঞ্চয়মান কর্ম। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, প্রাক্তন বা সঞ্চিত কর্ম কাকে বলে? যে কর্ম অতীতে সম্পাদন করা হয়েছে কিন্তু এখনও ফল প্রদান করেনি সেই কর্মকে প্রাক্তন বা সঞ্চিত কর্ম বলে। তাহলে যে কর্ম অতীতে করা হয়েছে কিন্তু এখনও ফলভোগ শুরু হয়নি, দেখো প্রাক্তন বা সঞ্চিত কর্ম অনারব্ধ কর্মের শ্রেণীবিভাগ, তাই না? তাহলে অনারব্ধ কর্ম মানেই হচ্ছে যে কর্মের ফলভোগ শুরু হয়নি। তাহলে যে কর্ম অতীতে সম্পাদন করা হয়েছে কিন্তু এখনও ফল প্রদান করেনি বা ফল ভোগ শুরু হয়নি সেই কর্মকেই বলা হচ্ছে কি প্রাক্তন বা সঞ্চিত কর্ম। নেক্সট কী রয়েছে দেখো, ক্রিয়মান বা সঞ্চয়মান বা সঞ্চয়মান কর্ম কাকে বলে? যে কর্ম বর্তমান জীবনে করা হচ্ছে কিন্তু তার ফলভোগ শুরু হয়নি, ভবিষ্যতে ফল লাভ হবে তাকে সঞ্চয়মান কর্ম বলে। তাহলে যখন যে কর্মটা অতীতে সম্পাদন করা হয়েছে কিন্তু ফলভোগ শুরু হয়নি তাকে বলা হচ্ছে প্রাক্তন বা সঞ্চিত কর্ম, আর যে কর্মটা বর্তমান জীবনে করা হচ্ছে কিন্তু ফলভোগ শুরু হয়নি সেই কর্মটাকেই বলা হচ্ছে কি সঞ্চয়মান কর্ম বা সঞ্চয়মান কর্ম। এখানে একটা বিষয় মনে রাখবে, প্রাচীন ভারতে কর্মের ক্ষেত্রে দুটি মার্গ বা পথের উল্লেখ আছে, একটাকে বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটাকে বলা হচ্ছে নিবৃত্তি মার্গ। নেক্সট কোশ্চেন কী রয়েছে, প্রবৃত্তি মার্গ কাকে বলে? ইহলোক ও পরলোকের কাম্য ফল লাভের জন্য যে পথ অনুসরণ করা হয় তাকে বলে প্রবৃত্তি মার্গ। তাহলে ইহলোক ও পরলোকের কাম্য ফল লাভের জন্য, মানে কেউ যদি ইহলোকের ফল লাভ করতে চায় কিংবা পরলোকের ফল লাভ করার জন্য যখন কর্ম করে বা যে পথটা অনুসরণ করে কর্ম করে তখন সেটাকে বলা হচ্ছে কি প্রবৃত্তি মার্গ। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, নিবৃত্তি মার্গ কাকে বলে? সমস্ত কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের জন্য যে পথ অনুসরণ করা হয় তাকে বলা হচ্ছে নিবৃত্তি মার্গ। তাহলে সমস্ত কর্ম ত্যাগ করে যখন কোনো ব্যক্তি সন্ন্যাসের পথ অনুসরণ করে তখন সেই পথটাকেই বলা হচ্ছে কি নিবৃত্তি মার্গ। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, কৃতপ্রনাশ ও অকৃতাভ্যুপগম শব্দ দুটির অর্থ কী? কৃতপ্রনাশ শব্দটির অর্থ হলো কোনো কর্মই যেহেতু নিষ্ফল নয় তাই প্রত্যেক ব্যক্তিকেই তার কৃতকর্মের ফল
আবশ্যিকভাবে ভোগ করতে হয়। তাহলে কৃতপ্রণাশ শব্দটার দ্বারা এটাই বোঝাচ্ছে যে কোনো কর্মই কিন্তু নিষ্ফল নয়, অর্থাৎ কর্ম করলে তার ফল ভোগ করতেই হবে। তাহলে যে ব্যক্তি যে কর্ম করছে সেই ব্যক্তিকেই কিন্তু তার কর্মের ফল ভোগ করতে হবে, আবশ্যিকভাবে ভোগ করতে হবে। এটাই হচ্ছে কৃতপ্রণাশ শব্দটির অর্থ। অকৃতাভ্যুপগম শব্দের অর্থ কি? একজন ব্যক্তির কৃতকর্মের ফল অপর ব্যক্তি ভোগ করতে পারে না। তাহলে যে ব্যক্তি যে কাজ করবে সেই ব্যক্তিকেই কিন্তু তার কাজের ফল ভোগ করতে হবে। অকৃতাভ্যুপগম শব্দের দ্বারা কিন্তু সেটাই বোঝানো হয়েছে। দেখো এখানে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, তাহলে আমরা জানি অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে 8টা মার্গের কথা বলা হয়। তাহলে প্রথমটা হচ্ছে কি সম্মুখ দৃষ্টি, সম্মুখ সংকল্প, সম্মুখ বাক, সম্মুখ কর্মান্ত, সম্মুখ আজীব, সম্মুখ ব্যায়াম, সম্মুখ স্মৃতি, সম্মুখ সমাধি। দেখো এখানে বিশেষ করে মনে রাখবে 1 নম্বর এবং 7 নম্বর। 1 নম্বরটা কি সম্মুখ দৃষ্টি, আর 7 নম্বরটা হচ্ছে সম্মুখ স্মৃতি। তাহলে এই সম্মুখ দৃষ্টি এবং সম্মুখ স্মৃতিকে বলা হচ্ছে কি প্রজ্ঞা। এবার 2 থেকে 6, এই 2 থেকে 6কে বলা হচ্ছে কি শীল, আর 8 নম্বরকে বলা হচ্ছে কি সমাধি। তাহলে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের কিন্তু 3টি পর্ব রয়েছে বা 3টি পর্যায় রয়েছে। এই 3টি পর্ব বা পর্যায়কে বলা হচ্ছে প্রজ্ঞা, শীল এবং সমাধি। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, প্রজ্ঞা কাকে বলে? অষ্টাঙ্গিক মার্গের প্রথম স্কন্ধ বা পর্যায় হলো প্রজ্ঞা। প্রজ্ঞার অর্থ হলো সম্যক জ্ঞান। বৌদ্ধ মতে সম্যক জ্ঞান হলো 4টি আর্য সত্যের জ্ঞান। এই জ্ঞানকেই প্রজ্ঞা বলা হয়। অষ্টাঙ্গিক মার্গের প্রথম ও সপ্তম মার্গ সম্যক দৃষ্টি ও সম্যক স্মৃতি প্রজ্ঞা বা জ্ঞানের অন্তর্গত। তাহলে দেখো এই যে সম্যক দৃষ্টি আর হচ্ছে সম্যক স্মৃতি, এটা কার অন্তর্গত? প্রজ্ঞার অন্তর্গত। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হচ্ছে সম্যক জ্ঞান। সম্যক জ্ঞান মানে হচ্ছে 4টি আর্য সত্যের জ্ঞানকে কিন্তু জানতেই হবে, এবং শুধু জানলেই হবে না, সেটাকে কিন্তু মনের মধ্যে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, শীল কি? অষ্টাঙ্গিক মার্গের দ্বিতীয় স্কন্ধ হলো শীল। শীল হলো সম্যক আচরণ বা সৎ আচরণ। সকল প্রকার পাপ কার্য থেকে বিরত হয়ে শুদ্ধ ও পবিত্র মনে কর্ম সম্পাদন করাই হলো শীল। সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব ও সম্যক ব্যায়াম, এই 5টি অঙ্গ শীল স্কন্ধের অন্তর্গত। তাহলে দেখো এই যে সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব ও সম্যক ব্যায়াম, এই যে আমি একটু আগে যে ছকটা দেখালাম সেখানে 2 থেকে 6 পর্যন্ত, তাহলে 2 থেকে 6 পর্যন্ত কিন্তু এই 5টা অঙ্গ বা 5টা মার্গের কথা কিন্তু বলা হয়েছে। এই 5টা অঙ্গকে একত্রে কি বলা হচ্ছে? এই 5টা অঙ্গকে একত্রে বলা হচ্ছে শীল। যেহেতু সংখ্যায় এরা 5, এজন্য এদেরকে বলা হচ্ছে কি পঞ্চশীল। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, সমাধি কাকে বলে? অষ্টাঙ্গিক মার্গের তৃতীয় স্কন্ধ হলো সমাধি। সমাধি কথার অর্থ হলো ধ্যান। 4টি আর্য সত্যের সম্যক ধ্যানকে সমাধি বলে। তাহলে 4টা আর্য সত্যের যে সম্যক ধ্যান, সেই 4টা আর্য সত্যের সম্যক ধ্যানকেই বলা হচ্ছে সমাধি। অষ্টাঙ্গিক মার্গের সর্বশেষ মার্গ সম্যক সমাধি সমাধির অন্তর্গত। তাহলে অষ্টম যে মার্গটা রয়েছে সম্যক সমাধি, সেটা কিন্তু সমাধির অন্তর্গত। তাহলে আলটিমেট কি দেখা গেল যে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গকে 3টি পর্যায়ে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে প্রজ্ঞা, আর একটাকে বলা হচ্ছে শীল, এবং শেষের স্তরটাকে বলা হচ্ছে সমাধি। তাহলে সম্যক দৃষ্টি আর সম্যক স্মৃতি প্রজ্ঞার অন্তর্গত, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, এই 5টা অঙ্গ শীল স্কন্ধের অন্তর্গত। আর শেষ যে মার্গটা রয়েছে সম্যক সমাধি, এটা কিন্তু সমাধির অন্তর্গত। এই ছকটা যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে কিন্তু এই প্রজ্ঞা, শীল, সমাধি কাকে বলে, বা প্রজ্ঞার অন্তর্গত কি, শীলের অন্তর্গত কি কি মার্গ রয়েছে, এবং সমাধির অন্তর্গত কি কি মার্গ রয়েছে, তোমরা কিন্তু খুব সহজেই সেটার মনে রাখতে পারবে। তাহলে এই হচ্ছে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় লিখে নেবে। আর যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ লাগে তাহলে আমাদের দ্বিতীয় সেমিস্টার ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে নিতে পারো।
তাহলে এই ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আরও প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে।